জামাত ইসলামের পরাজয়ের কারণগুলো নিয়ে আলোচনা করতে চাই। বাট তার আগে আমি বিএনপি এবং তারেক রহমানকে অভিনন্দন জানাতে চাই এবং আশা করি বাংলাদেশের জনগণ এবং বিরোধী দল হিসাবে জামাত ইসলাম তারেক রহমানকে দেশ পরিচালনায় আগামী 5 বছর সকল ধরনের সহযোগিতা করে যাবে। এবং আমরা গত 1.5 বছর যে বাংলাদেশ দেখেছি যে কিছু হলেই আন্দোলন, কিছু হলেই সংগ্রাম, কিছু হলেই ঘেরাও, আমাদের এই কালচারের অবসান হওয়া দরকার এবং এর জন্য প্রত্যেকটা দল বিএনপিকে সহযোগিতা করবে 5টা বছর যাতে বিএনপি নির্বিঘ্নে দেশ চালাতে পারে। তারেক রহমানকে অভিনন্দন, বিএনপিকে অভিনন্দন। এখন বিএনপি পেয়েছে 213টি আসন। এর ভিতরে বিজেপি একটা আছে, গণ অধিকার পরিষদের একটা আছে, গণসংহতি আন্দোলন একটা আছে, এনডিএম এর একটা আছে। জামাত পেয়েছে 76টা, এর ভিতরে এনসিপি 6টা, খেলাফতে মজলিস 2টা, ইসলামী আন্দোলন একটা, স্বতন্ত্র 7টা, স্থগিত একটা, ফলাফল পাওয়া যায়নি, নওগাঁ 5 এবং ঢাকা 4। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে আসলেই কি নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কি? দেখুন, নির্বাচনটা 95% সুষ্ঠু হয়েছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে 95% সুষ্ঠু হওয়াটাই কিন্তু একটা নির্বাচনকে গ্রহণযোগ্য করে তোলে, এতে কোনো সন্দেহ নাই। বাট ফলাফল প্রকাশ নিয়ে যে নাটকগুলো হয়েছে, বিশেষ করে ঢাকার আসনগুলোতে, এগুলো না হলেই ভালো হতো। যদি ধরেও নেই যে হ্যাঁ ওইখানে হয়তো বা জোর করে বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন কমিশন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ফলাফল পাল্টে দিয়েছে, তাহলে হয়তো আরো ধরলাম 10টা আসনই বেশি পেত জামাত, তাতে কি হতো? অনেক তো পিছিয়ে। সেক্ষেত্রে আমি বলবো যে বিএনপি সুষ্ঠু ভোটেই জনগণের 2/3 মেজরিটি লাভ করেছে, যেটা আমি চাইনি। প্রশ্ন করতে পারেন কেন চাননি ভাই? চাইনি এই কারণেই, আমি চাই না কোনো দল, সেটা বিএনপি হোক জামাত হোক, 2/3 মেজরিটি নিয়ে সংসদে আসুক। এই 2/3 মেজরিটি দলগুলোকে স্বৈরাচার করে ফেলে। শেখ হাসিনা কিন্তু 9 সালে স্বৈরাচার ছিল না, 10 সালেও ছিল না। এই 12 থেকে তিনি আস্তে আস্তে স্বৈরাচারী মনোভাব পোষণ করা শুরু করেন এবং 14 এর পরে তিনি পুরোপুরি স্বৈরাচার হয়ে ওঠেন। তো আজকে এই যে বিএনপি 213টি আসন পেল, এতে তারা সংসদে অনেক ক্ষমতাশালী হয়ে উঠবে। আমি চেয়েছিলাম ঝুলন্ত পার্লামেন্ট। সরকার গড়তে যেই কয়টি আসন দরকার বিএনপির, সেই কয়টি আসন থাকবে না, সামান্য কম পাবে। তারা অন্য দলের সঙ্গে ডিল করে, অন্য দল থেকে ধার দেনা করে তারপর তারা সরকার গঠন করবে। ফলে তারা যে কোনো বিল পাশ করতে, যে কোনো আইন পাশ করতে, সংবিধান সংশোধন করতে, প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে অন্যান্য দলের মতামত নিতে হবে। হ্যাঁ, এতে সরকারের ক্ষমতা কমে যায়, সরকারের স্বৈরাচার হওয়ার ক্ষমতা কমে যায়, সরকারটা নমনীয় হয়। এবং এটাই আমি চেয়েছিলাম, কিন্তু আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে কিছু হয়েছে, কিছু হয়নি। এখন কিছু হয়েছে বলছি কেন? দেখুন, জামাত ইসলাম যদি আপনি ভোটের পার্সেন্টেজ ধরেন, হ্যাঁ, দেখবেন যে বিএনপির চেয়ে সামান্য কম হলে হতে পারে, এর চেয়ে বেশি কিন্তু কম না। কারণ প্রায় জায়গায় দেখেছি যে জামাত জোট স্বল্প ব্যবধানে হেরেছে, স্বল্প ব্যবধানে, খুবই স্বল্প ব্যবধানে। কাজেই বিএনপি 213টি আসন পেলেও ভোটের পার্সেন্টেজ যে খুব একটা হেরফের হবে, এদিক ওদিক হবে, তা কিন্তু না। জামাত কিন্তু প্রচুর ভোট পাবে সমস্ত বাংলাদেশে। এখন প্রশ্ন হচ্ছে জামাত জোট তাহলে পরাজিত হলো কেন? দেখুন, এই জামাত ইসলাম প্রথমে তারা জোট করেছে ইসলামী আন্দোলনের সঙ্গে, সেখানে খেলাফতে মজলিস সহ নিজাম ইসলাম সহ একটা দল ছিল। ইসলামী জোট এক বাক্সে ভোট পড়বে, সেখান থেকে এটা ভেঙে গেল, আসলো এনসিপি। একদম শেষ সময় আসছে কিন্তু এনসিপি কিন্তু বিএনপির সঙ্গে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু বিএনপি তাদেরকে আসন কম দেয়, এই 2-3টা দেয়, এর বেশি দেয় না। এই কারণে তারা বিএনপি জোটে যায় নাই, গেছে জামাত জোটে। ততক্ষণে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তারপরে আবার ইসলামী আন্দোলনের সঙ্গে দফায় দফায় বৈঠক, শেষ পর্যন্ত ফলপ্রসূ হয় নাই, ইসলামী আন্দোলন জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে। এবং ইসলামী আন্দোলন বের হওয়ার কারণে আপনি দেখবেন যে বহু জায়গায় জামাত পরাজিত হয়েছে। আপনি দেখবেন বহু জায়গায় জামাত পরাজিত হয়েছে সামান্য ভোটে। হ্যাঁ, এবং সেই জায়গায় হাত পাখা একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছে। ওই ভোটগুলো যদি জামাতের বাক্সে আসতো তাহলে কিন্তু জামাত জয়লাভ করত। যদি হাত পাখা জামাত জোট ছেড়ে বেরিয়ে না যেত, তাহলে জামাত অন্তত আরো মিনিমাম 15 থেকে 20টা আসন জয়লাভ করতো। হ্যাঁ, কিন্তু হাত পাখা তারা জামাত জোট ছেড়ে বেরিয়ে গিয়ে মাত্র একটা আসন পেল কাকতালীয় হবে। এবং পীর সাহেব তো বরিশালে 2টো আসনে পরাজিত হয়েছেন এবং দলটা আসলে কি পেল আমাকে বলেন? এই চরমনাই কিছুই পেল না।
বরঞ্চ যেই কয়দিন ক্যাম্পেইন করেছে তারা অনবরত তারা জামাতের বিরুদ্ধে কথা বলেছে। জামাত খারাপ, জামাত এটা করবে, জামাত সেটা করবে। জামাত ইসলাম মাত্র 215টি আসনে তাদের ক্যান্ডিডেট দিয়েছে এবং সেই ক্যান্ডিডেটরা নির্বাচনের কয়দিন আগেও জানতো না যে জামাতের আমির ফোন করে বলবে কিনা তোমার আসনটা জোটের জন্য ছেড়ে দাও। জামাতের অনেক ক্যান্ডিডেট ছিল যারা 100% যোগ্য, যাদের স্থানীয় প্রভাব আছে এবং নির্বাচন হলে তারা 100% বিজয়ী হতো, কিন্তু জোটবদ্ধ হওয়ার কারণে এমন একটা লোককে ছেড়েছে যে ওই এলাকার না, যে এলাকার মানুষ সম্বন্ধে জানে না এবং যে আসলে জিতে আসতে পারবে না। সেই জায়গায় জামাতের যোগ্য লোককে বসিয়ে দিয়ে জোটের কারণে ওই জোটের অযোগ্য লোকটাকে সেই জায়গায় দিতে বাধ্য হয়েছে। বিএনপি কিন্তু এই ভুলটা করে নেই। দেখুন, জামাত ইসলামকে আমি চিহ্নিত ছোটবেলা থেকেই, তারা ছিল একটা ক্যাডার ভিত্তিক সংগঠন, তারা মানুষের সঙ্গে মিশতো না। আমি নিজে কিন্তু শিবিরের ম্যাচে ছিলাম সেই বিশ্ববিদ্যালয়ের সময়, যদি আমি কখনো শিবিরের সঙ্গে জড়িত ছিলাম না বা জামাতের সঙ্গে জড়িত না বা জড়িত হব সেই সম্ভাবনা নাই, কিন্তু আমি দেখেছি যে ওদের যে সদস্য সংগ্রহ করার পদ্ধতি, যে সাথী সঙ্গী বিভিন্ন পর্যায়ে আছে ওদের সংগঠনে যোগ দেওয়ার জন্য। তো আমি কখনোই দেখিনি জামাতকে একদম আপামর জনসাধারণের সঙ্গে মিশতে, কথা বলতে, কমিউনিকেট করতে, মানে আছে না যে একটা জনমানুষের দল হয়ে ওঠা, এটা কখনো হয়নি। তারা রাজনীতি করতো আসলে তাদের আদর্শ প্রচার করার জন্য, রাদার দেন ক্ষমতায় যাওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু এই প্রথম দেখলাম ডক্টর শফিকুর রহমান জামাতের আমির হওয়ার পরে তিনি এই দলটাকে জনসাধারণের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন। বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মীয় ভাবে ওই রকম না যে হ্যাঁ আমি মানে আফগানিস্তান পাকিস্তানের মতো না। জামাতের আমির বলেছেন যে আমি ধর্মীয় আইন বাস্তবায়ন করব না, বাট আমি দুর্নীতি দমন করব, সৎ লোকের শাসন কায়েম করব। তো এই কারণে কিন্তু জামাতের জনপ্রিয়তা আগের চেয়ে প্রচুর বৃদ্ধি পেয়েছে এবং তারা অবশ্যই ইতিহাসের সেরা রেজাল্ট করেছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সেটা ক্ষমতায় যাওয়ার জন্য পর্যাপ্ত ছিল না। আবার আরেকটা প্রশ্ন করতে পারেন যে ভাই বিএনপি তো চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে, সবই করছে, এবং আওয়ামী লীগ চলে যাওয়ার পর কিন্তু আওয়ামী লীগের এই পাপের সাম্রাজ্যের 95% এখন বিএনপির দখলে। এত কিছুর পরেও মানুষ কেন বিএনপিকে ভোট দিল? দেখুন, আপনি অনলাইনে জরিপ করেন, প্রত্যেকটা জরিপে জামাত 70-80% বেশি নাম্বার পাবে বিএনপির চেয়ে। তারপরেও কেন জামাত হারলো? বাস্তব রাজনীতি আর অনলাইন রাজনীতি এক না। আমি তো ডিসেম্বরে দেশে ছিলাম, আমি প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি। এইসব প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো তারা কিন্তু ইন্টারনেট ব্যবহার করে না, তারা ইন্টারনেট জানেও না, তারা একটা বাটন ফোন ব্যবহার করে এবং এই বাটন ফোন দিয়েই তারা কথা বলে, এই পর্যন্তই শেষ। অনেকের এই বাটন ফোনও নেই এবং সেই সব লোকগুলো তারা আপনার আমার মতো লেখাপড়া করে নাই, তারা গরিব কৃষক, শ্রমিক, কামার কুমার তাঁতি দিন আনে দিন খায় এবং এইসব লোকগুলো এত রাজনীতি অর্থনীতি এগুলো বোঝেও না। তাহলে এরা ভোট দেয় কাকে? এরা ভোট দেয় লোকাল যে নেতাগুলো আছে ওদের প্রভাবে প্রভাবিত হয়ে। সেই নেতাগুলো বলে যে আসো ভোট কেন্দ্রে, আসো অমুক দলকে ভোট দাও, ওরাও চোখ বুজে ভোট দিয়ে যায়। বাংলাদেশে যেই রাজনীতির যে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন এবং এর যে সাপ্লাই চেইন, এখন বলবেন যে ভাই রাজনীতির অর্থনৈতিক দুর্বৃত্তায়ন কি? এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা প্রধান সিস্টেম, যে সিস্টেমটা বিএনপি এবং আওয়ামী লীগ ধারণ করে। সেটা কি রকম? আওয়ামী লীগ বিএনপির রাজনীতির মডেল হচ্ছে উপজেলা কমিটি, পৌর কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি। প্রত্যেকটা কমিটির যে সভাপতি, সেক্রেটারি, সে ওই এলাকার অঘোষিত রাজা। যদি তার দল ক্ষমতায় থাকে তাহলে যে ছেলেটা গ্রাম থেকে আসে বিএনপি করতে বা আওয়ামী লীগ করতে, সে জানে দল ক্ষমতায় আসলে সে হবে ওই গ্রামের অধিকর্তা। সুতরাং ওই গ্রামে সে তোলা তুলতে পারবে, চাঁদা তুলতে পারবে, দখলবাজি করতে পারবে এবং ওই গ্রামের সে হবে অঘোষিত রাজা। সে ওই গ্রামের বিচার সালিশ গুলো করে এই বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা পাবে। তো এই আশাই সে দলগুলোর জন্য কাজ করে এবং ওই এলাকার লোকজনকে কাউকে বাধ্য করে, কার উপরে প্রভাব বিস্তার করে, কাউকে টাকা পয়সা দিয়ে হাত করে, যাতে ওই মার্কায় তারা ভোট দিতে বাধ্য হয়। এবং আমাদের এই বাংলাদেশে আমরা 17 কোটি মানুষ, ফেসবুক ইউটিউব ব্যবহার করে কয়জন? 3 কোটি, ম্যাক্সিমাম ধরলাম 3 কোটি। অনেকের তো অ্যাকাউন্ট 3-4টাও আছে বা 5-6টা আছে বা 10টা আছে, 100টাও আছে, ধরলাম 2.5 থেকে 3 কোটি ব্যবহার করি। এই যে বাকি বিশাল জনসংখ্যা, তাদেরকে আপনি ইগনোর করবেন কিভাবে? আপনার ফেসবুক ইউটিউব চ্যানেলে কয়জন সাবস্ক্রাইবার? 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, এর বেশি তো আর না। এবং এর ভিতরে আবার প্রচুর আছে যারা আবার দেশের বাইরেও থাকে, বাংলাভাষী।
ভারতের কলকাতারও আছে। তাহলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কাজে এটা স্পষ্ট যে বাস্তব আর ফেসবুক ইউটিউব এক জিনিস না, গণ আন্দোলন এবং ভোট এক জিনিস না। গণ আন্দোলনে 20 লক্ষ লোক হলেই হয়, আর ভোটে আপনার 12 কোটি ভোটারের কাছে যেতে হয়, যাদের ভিতরে বেশিরভাগই গ্রামে থাকে এবং তারা কোনো লেখাপড়া করে না এবং তারা শিক্ষা দীক্ষায় অতটা এক্সপার্ট না। এবং ঢাকা শহরের কথাই ধরেন, ঢাকা শহরে যেই চাঁদাবাজের যে সাপ্লাই চেইন, এই সমস্ত বাংলাদেশে চাঁদাবাজির সঙ্গেও কিন্তু লাখের উপরে লোক জড়িত। মনে করেন যে আমার একটা ইলেকট্রিক রিক্সা আছে ঢাকা শহরে, যেটা শেখ হাসিনার আমলে চলতো না, কারণ ওই আমলে বলতো যে এই রিক্সা টিক্সা সব জায়গায় গেলে জ্যাম হয়, এই কারণে। গুড লজিক। তো ইউনূসের আমলে এটা চলছে, ইউনূস কন্ট্রোল করতে পারতেছে না। এখন স্থানীয় বিএনপি নেতা বলতেছে ওই রিক্সাওয়ালাকে যে আমরা ক্ষমতায় গেলে তোমার রিক্সা বন্ধ করবো না। ও চিন্তা করলো যে ঠিকই তো আছে, তাহলে বিএনপি কে ভোট দেই। আবার ফুটপাতের ডিভাইডারের মতো বিপজ্জনক জায়গায় যে দোকান দিয়েছে, তাকে বিএনপি বলেছে যে আমরা ক্ষমতায় আসলে তোমাকে এখানে দোকান করতে দিব, ও ওখানে ভোট দিয়েছে। এইভাবে একটা বিশাল সাধ্যান্বেষী গোষ্ঠী বিএনপি করেছে এবং তাদের রাজনৈতিক প্যাটার্নটা এরকম। পক্ষান্তরে আপনি জামাত, আপনি আপনার দলীয় কর্মীদেরকে কোনো আশা দিতে পারতেছেন না যে ক্ষমতায় গেলে আপনি বৈধভাবে হোক অবৈধভাবে হোক আপনার ওই কর্মীর, ওই নেতার প্রত্যাশা পূরণ করবেন। আমি দেখেছি বিএনপির বড় বড় মিছিল, কিন্তু জামাতের কোনো মিছিল দেখি নাই। জামাতের নেতাকর্মীরা নিজেদের পকেটের পয়সা খরচ করে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বুঝিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে। এবং জামাতের সেই প্রত্যেকটা কর্মী, নেতা যারা নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করেছে, তাদেরকে সম্মান জানাই, তাদেরকে স্যালুট জানাই। শুধু এটা ধরে রাখেন, এটা ধরে রাখেন, গণমানুষের দল হয়ে ওঠেন। বাংলাদেশের মানুষ অত্যন্ত কঠোর ইসলামপন্থী, অত্যন্ত নারী বিদেশী কোন দলকে পছন্দ করবে না। আপনারা যেই রাজনীতি সূচনা করেছেন, মানে জামাত ইসলামী, এটা খুবই ভালো। আপনারা যেভাবে ইসলামী আইনকে প্রাধান্য না দিয়ে দুর্নীতি দমন, সৎলোকের শাসনকে প্রাধান্য দিয়েছেন এবং নারী অধিকারের প্রতি সম্মান দেখিয়েছেন, এটা অত্যন্ত ভালো একটা বিষয়। আপনারা এটাকে ধারণ করুন এবং এভাবেই এগিয়ে যান। আপনারা আফগানিস্তান পাকিস্তানকে উদাহরণ না টেনে আপনারা মালয়েশিয়া এবং তুরস্ককে উদাহরণ হিসেবে নেন, তারাও কিন্তু মুসলিম দেশ। তাহলে আমাদের দেশে এগিয়ে যাবে। এবং আমি মনে করি জামাত খুব ভালো আসন পেয়েছে, হ্যাঁ খুব ভালো আসন পেয়েছে এবং তাদের যেই স্ট্রাকচারাল কন্ডিশন ছিল এবং সে অনুযায়ী যে আসন পাওয়ার কথা ছিল, তারা সেই পরিমাণ আসনই পেয়েছে। তাদের এতে সন্তুষ্ট থাকা উচিত এবং 5 বছর পরে আগামী নির্বাচনের জন্য এখন থেকেই প্রিপেয়ার্ড হওয়া উচিত। একটা জিনিস খেয়াল রাখবেন, বাংলাদেশের ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেই কয়টা নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনেই ক্ষমতাসীন দল পরাজিত হয়েছে। সুতরাং বিএনপি ক্ষমতায় আসছে ঠিক আছে, কিন্তু এত চ্যালেঞ্জ তারেক রহমানের সামনে, শেখ হাসিনার আমলের ভঙ্গুর অর্থনীতি এবং ডক্টর ইউনূসের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, সব মিলিয়ে কিন্তু বিএনপিটা বিশাল চ্যালেঞ্জে করবে। এখন সেই চ্যালেঞ্জকে কাজে লাগিয়ে একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে সাধারণত সরকারি দল ব্যর্থ হয় এবং জনগণ সরকারি দলের উপর ক্ষুব্ধ থাকে। আজকে তারেক রহমানের যে ইমেজ, 5 বছর পরে ইমেজ থাকবে না, বিভিন্ন কারণে, ব্যর্থতা বা অন্য কারণে। জামাত এই সুযোগকে কাজে লাগাতে পারে, বাট সমস্যা একটা আছে, সেটা হচ্ছে কি, দেখুন 60% ভোট কাস্ট হয়েছে অন্তত, কিন্তু আওয়ামী লীগের কিন্তু প্রচুর লোক তারা ভোট দেয় নাই। তারা যদি যেত ভোটে, তাহলে তো 70% বা 75% ভোট কাস্ট হতো। তাহলে আমি মনে করি আগামী ইলেকশনের আগেই, সেটা ইউরোপের অনুরোধই হোক বা আমেরিকার অনুরোধই হোক, আওয়ামী লীগ আসলে কোনো না কোনো ফর্মে ফিরে আসবে। হয়তো শেখ হাসিনার নেতৃত্বে না, বাট ফিরে আসবে এবং ফিরে এসে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ আবার ফিল্ডে প্রবেশ করে এবং আমেরিকা ইউরোপ জামাতকে বলে বা এনসিপি কে বলে, বাবা তোমরা আওয়ামী লীগকে বাধা দিও না, তাহলে একটা পর্যায়ে জামাত এনসিপি সেটা শুনতে বাধ্য হলেও হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আরেকটা শক্তি এসে পড়বে এবং সেটা আগের মতো শক্তিশালী আওয়ামী লীগ না হলেও তারা কিন্তু মাঠে একটা বিস্তর একটা প্রভাব বিস্তার করবে ভোটের উপরে। অনেকে বলতে পারেন যে যদি আওয়ামী লীগ রাজনীতিতে আবার আসে এবং তারা ভোট কাটে, তারা হয়তো বিএনপির ভোট কাটবে, জামাতের তো কাটবে না। সেটা ঠিক আছে, কিন্তু এখন যেমন বিএনপি এবং জামাত, তখন বিএনপি আওয়ামী লীগ জামাত তাদের একটা ত্রিভুজ হয়ে যাবে এবং তখন রাজনীতির হিসাব নিকাশও পাল্টে যাবে। বাট আমি বলবো জামাত এখন যেভাবে আছে সেভাবে থেকে তারা চেষ্টা করবে, কারণ জামাত কিন্তু ফাইট করতেছে বিএনপি এবং আওয়ামী লীগের যেই রাজনীতির যে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন, এটার বিরুদ্ধে। এটার বিরুদ্ধে কাজ করা কিন্তু এত সহজ না, অনেক কঠিন বিষয়।
বাট জামাত করতেছে এবং করে তারা প্রায় 74-75টা আসন পেয়েছে, হুইচ ইজ গুড। জামাতকে এটা জারি রাখতে হবে, এই আদর্শ ধারণ করে রাখতে হবে এবং সামনের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি যেহেতু এই সরকার সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে, কাজেই এই বিএনপিকে এবং তারেক রহমানকে আগামী 5 বছর একটি ভালো বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করে যেতে হবে, এটাই প্রত্যাশা। এবং হতাশ হওয়া চলবে না। রাজনীতিতে শেষ কথা বলতে কিচ্ছু নাই। হ্যাঁ, আমরা হতাশ হয়েছিলাম শেখ হাসিনার ওই 7ই জানুয়ারি নির্বাচনের সময়, কিন্তু আল্লাহ কি করলো, মাত্র কয়েক মাস পরে আমাদেরকে দেখিয়ে দিল যে আল্লাহ চাইলে কি না পারে। বিশ্বাস রাখুন আল্লাহর উপরে এবং চেষ্টা করে যান।